আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মে হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও মটকা বিফ বা হান্ডি বিফ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। অল অপশনে প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখন যেই ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন আজ আমরা যেহেতু মটকা বিফ রান্না করব, এর জন্য আমাদের লাগবে প্রথমে গরুর মাংস। আমি এখানে 1 কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে খুবই অল্প পরিমাণে হাড্ডি নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমি এই গরম মশলা গুঁড়োটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। আমি দুটো একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো এই গোলমরিচটা আপনারা আস্ত ব্যবহার করতে পারেন, তবে আস্ত ব্যবহারটা আমি না করে এখানে আমি গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, তবে লবণটা একটু চামচে সমান করে দেবেন, বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা 1/2 কাপের মতো। এই পেঁয়াজটা বেটে নিয়েছি আমি। এখানে আমি আস্ত পেঁয়াজ আর ব্যবহার করব না। 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আমি কিন্তু যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু একটু উঁচু করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 4টে দারুচিনি, 2টো কালো এলাচ এবং 7-8টে সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। আরও দিয়ে দিচ্ছি এখানে দেখতেছেন জিরার গুঁড়ো। এই জিরাটা জাস্ট আমি তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10-12টা লবঙ্গ, সাথে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছিলাম আমি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি দিয়েছি। তো এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটা হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে কোনো প্রকার কুচনো পেঁয়াজ ব্যবহার করব না। আমি যেহেতু পেঁয়াজটা বাটা দিয়েছি এবং পেঁয়াজটা বেরেস্তা দিয়েছি, আমার এই পরিমাণ পেঁয়াজই যথেষ্ট। তো এভাবে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক রেখে দেবো। 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। এখন পাতিলটা প্রস্তুত করে নেব। এই জন্য আমি যেখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, আমি হাঁড়িটা আনুমানিক 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এমনি শুকনো জায়গাতে রেখে হালকা একটু রোদে রেখেছিলাম, রোদে রেখে শুকিয়ে নিয়েছি। তারপরে এখন এটা রান্নার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। প্রথমে সরিষার তেল নিয়ে জাস্ট পাতিলটার চারপাশে সুন্দরভাবে গড়িয়ে লাগিয়ে দেব। তারপরে আমি যখন এটা লাগানো হয়ে যাবে, দেখবেন যে পাতিলটা একটু ভেজা ভেজা হয়ে উঠছে, তখন বুঝবেন যে আপনার পাতিলটা সুন্দরভাবে অয়েলিং হয়ে গেছে। দেখুন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, আরও 3 চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে আমি 5টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় রসুন দিইনি, একটু ছোটো আকৃতির রসুন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ, গোটা শুকনো মরিচ দিয়েছি। আমি শুকনো মরিচ চিড়ে দিইনি, আমি 3টা শুকনো মরিচ জাস্ট নিচে দিয়েছি। নিচে দেওয়ার কারণটা হচ্ছে কি, যখন মাংসটা মেশাবেন, এই যে তেলের মধ্যে এই উপকরণগুলো যত আপনি মেশান না কেন, এটা কিন্তু নিচের দিকে থাকবে অনেকটা। আর এটা নিচের দিকে থাকলে সহজে পোড়া লাগার কোনো ভয় থাকবে না। এখন যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেই মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে, যেহেতু ম্যারিনেট হয়ে থেকেছে অনেকটা সময়। আর যেই পাত্রে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই পাত্রটা ধুয়ে জাস্ট 2 চামচের মতো পানি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও উপর থেকে 2টো শুকনো মরিচ দিয়ে সুন্দর করে আলতো হাতে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। তেলের সাথে মিশিয়ে দেওয়াকালীন একটু খেয়াল করবেন যেন কোনোভাবে প্রেস হয়ে বা জোড়াজড়ি না হয়, কারণ যেহেতু এটা মাটির হাঁড়ি, একটু আলতো হাতে করার চেষ্টা করবেন। আমি একটু ভিডিওটা টেনে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরও 2 চামচ পানি পেঁয়াজ যে বাটিতে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে জাস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট উপর থেকে আলতো হাতে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাংস নিজস্ব পানি ছাড়বে। এবং যেহেতু আমরা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, কোনো প্রকার শুকনো উপকরণ সেভাবে ব্যবহার করা হয়নি। এবং আস্ত মশলার মধ্যে বলা চলে যে তেজপাতা, শুকনা মরিচ এবং আস্ত রসুন দিয়েছি। সো এভাবেই চলবে। তো এখানে আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন, এটা আপনার কিন্তু ভাপের রান্না হবে, মানে লো হিটে, প্লাস যেটা এর পাতিল থেকে যেন ভাপটা কোনোভাবেই
বের না হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য আমি কি করেছি, একটু ময়দা জাস্ট ডো বানিয়ে নিয়েছিলাম নরম করে নিয়ে, সেটা দিয়ে পাতিলের মুখটা সুন্দর করে সিল করে দিচ্ছি। আমার এই পাতিলের ঢাকনাটা জাস্ট মুখে থেকে একটু বের হয়ে আসে, যার জন্য আমি একটু ভিতর থেকে আটকে নিয়ে তারপরে যে বাইরের অংশ আছে সে বাইরের অংশ দিয়ে ঢাকনার উপরে উঠিয়ে দিয়ে বানিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, ভিতর থেকে কিন্তু টেনে আবার বাইরের দিকে নিয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা গরুর মাংস, এটা কিন্তু অনেক সময় লাগবে সিদ্ধ হতে। আর এটা আমরা একদম স্লো হিটে রান্না করব একটু সময় নিয়ে। আমার এই মাংসটা রান্না করতে প্রায় সময় লেগেছিল 1 ঘন্টা 25 মিনিটের মতো। তো আমি এই মাংসটা রান্নার সময় অনেকগুলো প্রসেস আছে, যেগুলো আমি আপনাদেরকে একটু পর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখুন আমি নিচে থেকে কিন্তু ময়দাটা জাস্ট টেনে টেনে উপর থেকে উঠিয়ে দিচ্ছি, আমার এক্সট্রা উপরের ময়দা লাগাতে হয়নি। এজন্য আমি মাথায় প্রথমে একটু মোটা করে ময়দাটা লাগিয়ে নিয়েছিলাম। তো কীভাবে আমি সিল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই সিলটা যদি একটু সুন্দরভাবে করা হয় তাহলে কিন্তু বাতাস লিক হবে না, এবং ভিতরের যে ভাবটা বা ভিতরে যে গরমটা সেটা সুন্দরভাবে থাকবে, অনেকটা প্রেশার কুকারের মতো করে সিদ্ধ হবে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই মতো অবস্থায় আমি চুলার জালটা মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে ঠিক দেড় থেকে 2 মিনিট আমি রান্না করব, যাতে পাতিলটা গরম হয়ে যায় এবং ভিতরে যে মশলাটা আছে সেটাও হয়ে যায়। এখন আমি দেখুন আবার একটা চুলা থেকে পাতিলটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে পাতিলটা দিয়েছি, দিয়ে এখনও মিডিয়াম হিটটা আমি রেখেছিলাম 3 মিনিটের জন্য, যাতে তাওয়াটা সুন্দরভাবে গরম হয়। যখন তাওয়াটা সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন আমি চুলার জালটা লোতে করে দিয়েছি, এবং এই লোতে রেখে আমি প্রায় 1 ঘন্টা সময় রান্না করেছিলাম। তো দেখলেন আমি একটু নাড়িয়ে দিলাম, এই প্রসেসটা চেষ্টা করবেন একটু নাড়িয়ে দিতে তাওয়ার উপর দেওয়ার পরপরই। 1 ঘন্টা স্লো হিটে রান্না করার পর আমি নিচে থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে লো আছে আবারও চুলার ওপর বসিয়ে রেখেছিলাম 25 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। এই প্রথম পর্যায়ে রেখে একটু সুন্দর করে আলতো হাতে পাতিলটাকে ঝাঁকিয়ে ভিতরে মশলাগুলো একটু মাখিয়ে নিলাম। এতে যেটা হবে নিচে মশলাটা লাগবে না, যেহেতু আমরা রসুনটা নিচে দিকে দিয়েছিলাম এবং মশলাগুলো একটু শুকনো অবস্থায় একটু তেলের পরিমাণ বেশি আছে। এই যে একদম লো করে দিয়েছি আমার চুলার জাল, এর চেয়ে লো হয় না। তো এই পরিমাণ আছে আমি এটাকে 25 মিনিট চুলার উপর রেখেছি এবং বারবার এভাবে ঘুরিয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন হালকা একটু বাষ্প বের হচ্ছে, ওটা বের হবে অনেকটা প্রেশার কুকারে যেমন ভাপ জড়ো হয়ে গেলে সিজ দিয়ে বের হয়, ঠিক সেরকম বের হচ্ছে। ওই যে দেখুন দেখা যাচ্ছে। তো এটা বের হওয়া ভালো, সমস্যা নেই। আর আমাদের 25 মিনিট পর যখন একটা মাংসটা কিন্তু ভাপটা বের হওয়ার সাথে কিন্তু একটা সুন্দর স্মেলও ছাড়ে। তো আমি এটা 25 মিনিট রাখার পর চুলাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাতিলের মধ্যে রেখে। এখন আমি এই যে ময়দা সাইডে যে আটকে দিয়েছিলাম, সিল করেছিলাম, সেটা এখন একটা ছুরির সাহায্যে জাস্ট উপর থেকে কেটে নিয়ে জাস্ট ময়দাটা উপর থেকে তুলে নিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি সুন্দর করে পাতিলটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে আমাদের মটকা হান্ডি বিপ বলেন আর মটকা বিপ বলেন, যেটাই বলেন, কি লোভনীয় হয়েছে দেখতে। পাতিলের তলাতে একেবারেও লাগেনি, একদম মাখা মাখা হয়েছে। আর আমার এই মাংসটা রান্না করতে সময় লেগেছে কিন্তু 1 ঘন্টা 25 মিনিট। আমার রান্না একটু ভালো লেগে থাকে আপনার কাছে তো প্লিজ আমার রান্নার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। তো আমি এখান থেকে অল্প একটু মাংস উঠিয়ে নিচ্ছি একটা ফ্রিজে, উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে। আমি অনেক রেসিপি দেখেছি যেখানে কিনা ঢাকনা খোলার পর আবার চুলার পর পাতিল দিয়ে সেটা অনেকক্ষণ পর আবার কুক করে, আমি সেটা কিচ্ছু করিনি। আমি সরাসরি সেই সিল অবস্থাতে, পাতিলটা সিল করা অবস্থাতেই আমি করেছি। দেখুন জাস্ট মাংসটা ইয়ামি হয়েছে, জুসি হয়েছে, আঙুলে চাপিয়ে দিতে হচ্ছে না, ধরার সাথে সাথে ভেঙে একদম ঝুড়ো হয়ে যাচ্ছে, অনেক জুসি হয়েছে। তো সবাই কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।